নমস্কার, আপনারা দেখছেন কেটিভি বাংলা। নীতি নির্ণয়ন আর দুর্নীতির আরও একটি গুরুত্বপূর্ণ পর্ব নিয়ে আপনাদের সঙ্গে আমি শান্তনু। দেখুন, 2026 যত এগিয়ে আসছে, মানুষ তত ভাবছে আমি কাকে ভোট দেবো। ভোট দেবো মানে কাকার ওপর বিশ্বাস, কোন রাজনৈতিক দলের ওপর বিশ্বাস করব। কেউ কেউ বলতে শুরু করেছেন ইতিমধ্যেই যে 2026-এ কি পরিবর্তন, আবার বাংলা নতুন ভোর, নতুন আলো দেখবে, নাকি বাংলার মানুষজন আস্থা রাখবেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর। এটা কিন্তু সব থেকে বড় প্রশ্ন। এবার তার মধ্যে এসআইআর, বিহারে একদম রিসেন্টলি দেখেছেন আপনারা, একদম র্যানস্যাক করেছে কিন্তু বিজেপি, 90টা সিট জিতেছে আউট অফ 101টা। তাহলে এই এসআইআর যে বাংলায় হচ্ছে, শাসক দল বলতে শুরু করেছে এসআইআর হচ্ছে একটা মিডিয়াম। কি মিডিয়াম? যেখানে এই মিডিয়াম দিয়ে কিন্তু দখল করা যায়, অর্থাৎ ভোটারে ভোট চুরি, যাকে কংগ্রেসের আপনারা প্রত্যেকে শুনেছেন, জেনেছেন, জানেন। রাহুল গান্ধী কিন্তু প্রেস কনফারেন্স করে বলেছিলেন। অনেকটা একইভাবে কিন্তু শাসক দলের সেটাই বক্তব্য। বিরোধী দল বলছে, প্রধান বিরোধী দল বলছে এসআইআর না হলে ভোটই হবে না। তো এসআইআর শুরু হয়ে গেছে, এসআইআর তো শেষ করতেই হবে। আমাদের সেদিকে নজর থাকবে আজকের পর্বে, এবং তার সঙ্গে সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে কিন্তু আপনারা প্রত্যেকে জানেন যে সার্জিক্যাল স্ট্রাইক যখন ভারত করেছিল পাকিস্তানের উপর, তাহলে বাংলায় কি কোনো সার্জিক্যাল স্ট্রাইক হতে যাচ্ছে? আমাদের আজকের মূল থিম অর টপিক আজকের পর্বে এটাই। ডক্টর শতরূপা আমার বাঁদিকে বসে আছেন, আপনারা প্রত্যেকে জানেন, বিজেপির ন্যাশনাল স্পোকসপারসন এবং তার সঙ্গে মেম্বার অফ ন্যাশনাল কাউন্সিল। শতরূপাদির সঙ্গে আমরা সব কথা বলবো, এবং আপনাদের যা যা প্রশ্ন আপনারা অন্যান্য পর্বে যা করেন আমরা উত্তর দেবো। দিদি, আপনাকে আজকের পর্বে কেটিভি স্টুডিও স্বাগত। প্রথমেই জিজ্ঞেস করি আপনাকে, এসআইআর আমি পরে আসছি, মানুষ অনেকেই অন্যান্য পর্ব দেখে, অন্যান্য যারা আপনাদের দলের এসছেন এখানে, শাসক দলের যা বলেছেন অনেক তথ্যই আপনি জেনেছেন, দেখেছেন, আমিও শেয়ার করব আপনার সঙ্গে। প্রথমেই, বঙ্গবাসী কোনো সার্জিক্যাল স্ট্রাইকের জন্য অপেক্ষা করছে 2026-এ? সার্জিক্যাল স্ট্রাইক তো হয় এনিমি কান্ট্রির ওপর। বেশ, পশ্চিমবঙ্গ তো আর এনিমি নয়, সরকার এনিমি হতে পারে, কিন্তু এখন না এমন একটা সিচুয়েশন হয়ে গেছে। আমি তো প্রচুর গ্রাউন্ড লেভেলেও ঘুরি, এবং তুমি যেরকম মানে টেলিভিশনের জন্য, তোমার চ্যানেলের জন্য তুমি অনেক গ্রাউন্ড লেভেলে খবর পাও, আমরাও পাই। তো যেখানে যেখানে যাচ্ছি, মানুষ একটা মনস্থির করে রেখেছে যে এবার কিন্তু, যেটা মাননীয় রাজ্য সভাপতি মানে ওনার ভাষায় যেটা উনি বলছেন, যে এবারের নির্বাচন তৃণমূলের বিসর্জন। এটা আর ওরা মানুষ নিতে পারছে না, একদম পশ্চিমবঙ্গের মাটি কাঁদছে যে এবার ওরা এই সরকারকে আর চাইছে না। যে সরকার মানুষের সুরক্ষা দিতে, মেয়েদের সুরক্ষা দিতে পারে না, পুরুষের চাকরি নেই, মেয়েদেরও সম্মান নেই, যেখানে করাপশন এমন একটা লেভেলে চলে গেছে, যেখানে করাপ্ট মিনিস্টার জেল থেকে ফেরত এসে বলে করাপশন কোনো ফ্যাক্টর নয়, মানে ওরা বেহায়া হয়ে গেছে। তো পশ্চিমবঙ্গের মানুষ চাইছে, সেজন্য যে মানুষ চাইছে সেই রাজ্যের উপর সার্জিক্যাল স্ট্রাইকের কোনো মানে হয় না। আমি জানি না তুমি কী অর্থে সার্জিক্যাল স্ট্রাইক বললে, কিন্তু আমার মনে হচ্ছে যে ইলেকশন সঠিকভাবে হবে। ইলেকশন কমিশন এসআইআর করে একটা বেসিক ট্রেলার এসআইআর থেকে সার্জিক্যাল স্ট্রাইকের একটা পার্ট। সার্জিক্যাল স্ট্রাইকটাই আমি কথাটাই মানতে চাইছি না, তবে এইটুকু আমি বলতে পারি যে অনেক মানুষ বলছে যে যদি ভোটটা তারা ঠিকঠাক দিতে পারতো তাহলে তৃণমূল এতদিন থাকতোই না। তো এইটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া মানুষের কথা শুনে, আমি কোনো পলিটিক্যাল পার্টির মধ্যেই ঢুকছি না, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া মানুষের কথা শুনে এসআইআরটা ট্রেলার করছে। এসআইআর শেষ হতে চলেছে, প্রসিজারটা আপনারা অনেকেই, অসংখ্য মানুষ বিএলওর সঙ্গে এসআইআর ফর্ম ফিল আপ করেছেন, আপনারা দেখেছেন, ম্যাপিং আপনাদের নাম হয়ে গেছে, ফিল আপ করে জমাও দিয়ে যাচ্ছেন। এরপরে ফ্রেশ লিস্টটা বেরোতে দিন, তারপরে আরও অনেক কিছু হতে চলেছে ইলেকশন প্রসিজারে, যে মানুষ নিজের ভোটটা নিশ্চিন্তে দিতে পারবে। এরপরে মানুষের ওপর, মানুষ কীরকমভাবে মানে কাকে চয়ন করবে, এদের বের করবে। আর তাছাড়া দেখুন, আরেকটা বড় ফ্যাক্টর হচ্ছে আমরা কাদের ক্যান্ডিডেট করে দাঁড় করাবো। তো সেটা আমার মনে হয় অলরেডি আমাদের ভীষণ সায়েন্টিফিক সার্ভে চলছে, এবং সেটাও মানুষেরই রায় হবে কে উইনেবিলিটি ক্যান্ডিডেট বা কিরম হবে, সেটা তো পার্টির ব্যাপার। কিন্তু আদারওয়াইজ পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু এই সরকারকে একেবারে মূল থেকে বের করে দিতে চাইছে, একেবারে বিসর্জন দিয়ে দিতে চাইছে। বেশ, সে প্রসঙ্গে আমরা পরে আপনাকে প্রশ্ন করবো। এবার এসআইআর নিয়ে যায় শতরূপাদি। এসআইআরে কিন্তু যত দিন যাচ্ছে সীমান্তবর্তী জায়গায় বাংলাদেশে ফেরত যাচ্ছে মানুষ।
প্রচুর মানুষজন, সবাই দেখেছেন, আমরা আপনারাও সেই ছবি দেখেছেন। আমার প্রশ্ন, এসআইআর এখনো পর্যন্ত যে পদ্ধতিতে হয়েছে আপনারা খুশি? দেখো, এখনো অবধি তো ঠিকই আছে। তার কারণ এক তো যে মানুষের কথা বলে যারা বর্ডারে বসে আছে তাদের কিন্তু অসংখ্য মানুষ, প্রায় 99.9% মানুষ বলছে হ্যাঁ আমরা তো ছিলাম, আমরা তো ভোটও দিয়েছি। ওরা লজ্জার মাথা খেয়ে বলতে পারছে না যে কাকে ভোট দিয়েছে বা কারা ওদের ভোটার আইডি ব্যবস্থা করে দিয়েছে, কিন্তু এরা ছিল এবং এতদিন ধরে তারা এত বছর ছিল এবং তারা ভোটও দিয়েছে। এই সরকারকে, নিশ্চয়ই এই সরকারকে দিয়েছে। এবং তারা এবার এসআইআর এর ভয়, মানে এমন একটা জুজু ধরিয়ে দিয়েছে তৃণমূল, এসআইআর এর ভয় তারা ফেরত চলে যাচ্ছে। তো ন্যাচারালি বেশ খানিকটা ভোটার তো কমেই যাবে। এসআইআর এর মূল বক্তব্য কি ছিল, যে 4 রকমের ভোটার এখানে রাখা যাবে না, মানে একটা ইলেকটোরাল লিস্টে রাখা যাবে 4 রকমের ভোটার। 4 রকমের ভোটার। এক হচ্ছে, আমি সবসময় বলি এটা 4 ডিজ, 4 রকম ডি, মানে ডেড ভোটার। তারা ন্যাচারালি যারা মৃত মানুষ তারা তো আর ডিএল রায়ের মতন গান গাইতে গাইতে এখানে এসে দেবে না। ফাল্গুনি এখানে ইন্টারভিউ দিয়েছিল, আমি দেখছিলাম যে ফাল্গুনির বাবা মা মারা গেছে, তারাও নাকি এসে ভোট টোট দিয়ে যায়। মাননীয় রাজ্য সভাপতি পর্যন্ত বলেছে যে আমি জানতেই পারলাম না আমার বাবা মা 15 দিনের মাথায় মারা গেছে। আমরা সেটা আমরা জানি, তার কারণ আমরা গেছিলাম ইয়েতে, তারাও নাকি ভোট টোট দিয়ে যায়। এরকম অসংখ্য মৃত মানুষ ভোট দিয়ে যাচ্ছে, তো তাদের তো ইমিডিয়েটলি বাদ চলে যাবে। সেকেন্ড হচ্ছে যাদের ডুপ্লিকেট আছে, ডুপ্লিকেট ভোটার, মানে এই একটা কনস্টিটিউয়েন্সিতে আছে আরও আরেকটা কনস্টিটিউয়েন্সি, এবং তিনি অনায়াসে 2 জায়গায় ভোট দিয়ে যাচ্ছেন, এরকম আছে। তুমি লালু প্রসাদের, একটা ডি হলো ডেড, একটা ডি হলো ডুপ্লিকেট। ওকে। তারপরে হচ্ছে ফলস ডকুমেন্ট, যাদের ডি, ডকুমেন্টেশন যাদের ঠিক নেই। মানে এই ধরো 13 রকমের কোনো কারণে যদি তোমার নাম ম্যাপিং না হয়ে থাকে, তাহলে 13 রকমের ডকুমেন্ট জমা দিলে বা এনি অফ দ্য 13 জমা দিলে, তাহলে ফেব্রুয়ারির পরে যখন আবার নতুন হবে তখন সেটাকে ঢোকানো যাবে। কিন্তু এই 13 রকম যদি না থাকে অথচ তার ভোটার আইডি আছে, তাহলে তার থাকবে না, মানে সে ভবিষ্যতেও থাকবে না। আর ফোর্থ হচ্ছে ডোমিসাইল ইন কোয়েশ্চেঞ্জার, মানে আমি এই দেশে নই কিন্তু আমি এই দেশে হ্যাপিলি ভোট দিয়ে যাচ্ছি, তাদের বাদ দিয়ে দেওয়া হবে। এবার তারপরে যেটা আজকেও মাননীয় রাজ্য সভাপতি আমি দেখছিলাম প্রেস কনফারেন্সে বলেছেন যে ডিটেক্ট করা হবে, তারপর তাদের নাম ডিলিট করা হবে। এবার এখানে একটা কনফিউশন আছে যে ডিপোর্ট করা যাবে কিনা, বিকজ দ্যাট ইজ দ্য থার্ড পয়েন্ট। তো যে নামগুলো ডিলিট হয়ে যাচ্ছে তাদের ন্যাচারালি হোম মিনিস্ট্রিকে জানানো হবে যে ভাই এরা ডোমিসাইলে নয়, আমাদের দেশের নয়, ডিপোর্ট করবে। এটা হোম মিনিস্ট্রি করতে পারবে, এটা ইলেকশন কমিশন ডাইরেক্টলি করতে পারে, বাট দেন দ্যাট ইজ দ্য আলটিমেট প্রসিজার। তো এই হচ্ছে এসআইআর ডি কে আপনি ডিফাইন করলেন, আমি ডিফাইন করলাম। সো দেয়ারফর তোমার আমার মতন লোকজন তো ভয় পাবার কথা নয়। এই যে বিশাল একটা ভয় দেখাচ্ছে যে কার নামের পদবি পাল্টে গেছে, রিসেন্টলি আমার নিজের বোনের, ওর পদবি তখন যে সময় 2002-তে মেডেন নেমে ছিল, ন্যাচারালি ও ম্যারিড নেমে চাইছে, তো এই তো এরকম তো হতেই পারে। বা হয়তো তোমার নামের বানান ভুল আছে, তুমি সেটাকে আপডেট করে দিলে, এগুলো হতে পারে। আর হবেই, মানে এটা এই ম্যাপিংয়ে যখন তুমি দেখবে ফ্রেশ যেটা নিচের কলমে তুমি তোমার সঠিক নাম লিখে দিলে সেইটা ম্যাপিং হয়ে যাবে। তো এখানে তো এত ভয় পাওয়ার বা ভয় দেখানোরও কিছু ছিল না, এটা আননেসেসারিলি তৃণমূল নিজে ভয় পেয়ে তৃণমূল লোকজনকে, অনেক মানুষজন ছত্রপতি কিন্তু মারা গেছেন এই আতঙ্কে, আপনারা জানেন সে খবর দেখেছেন আপনারা? হ্যাঁ, দেখেছি তো বটে। আমার সমবেদনা তাদের পরিবারের সঙ্গে, পরিবারকে আমি জানাচ্ছি সমবেদনা। কিন্তু আমরা এমনই একটা রাজ্যে বাস করি শান্তনু, যেখানে ডেঙ্গিতে লোকে মারা যায় না, কোভিডে লোকে মারা যায় না, সেখানে ডেঙ্গি লেখা যাবে না, কোভিড লেখা যাবে না, কোমরবিডিটি লিখতে হবে। তাহলে কি আমি এটা বলবো এসআইআর এর কোমরবিডিটি? কারণ এসআইআর এ তো কোনো মানুষ মারা যেতে পারে না, ইট ইজ নট লজিক্যাল। একজন মানুষ ভীত সন্ত্রস্ত আছে, তার নাম নেই, কি করা যাবে? তাই এইবার যদি ভোট নাও দিতে পারে, ধরো হলো, তো জীবন শেষ হয়ে যাওয়া উচিত না। তারপর তার যদি বাকি তার একটা ডকুমেন্ট থাকে, তাহলে আবার 16 তারিখের পর ফর্ম ফিল আপ করে দিয়ে দেবে। এতে এমন কিছু তো ভয় পাবার মধ্যে, যে ভয় আতঙ্ক মানুষকে দেখানো হয়েছিল, অধিকাংশ মানুষের প্রায় মানে বিএলও ফর্মই ফিল আপ, এসআইআর ফর্মই ফিল আপ করা হয়ে গেছে, বিএলও এবার নিয়ে যাবে, জমা দেবে, ডিজিটাইজেশন হয়ে যাবে। তো এখন তো মানুষ বুঝতে পেরে গেছে যে এটা তো ভয়ের কোনো কারণ নেই। গতকাল আমি একটা জেলায় ঘুরছিলাম এবং অসংখ্য মানুষ এপারে, মানে তারা বর্ডার এলাকা নয়, আমি যেখানে ঘুরছিলাম, পরে জানতে পারবে কোন এলাকায় ঘুরছিলাম আমি, সেই এলাকায় গরিব মানুষরা, তার সেখানেও বিএলও ঘুরছে,
একদম বাড়ি বাড়ি গিয়ে, এবং সেখানে তুমি মানে তোমার চোখ দিয়ে জল বেরিয়ে যাবে শান্তনু, যারা এত বড় বড় কথা বলে বাংলার বাড়ি দিয়েছে, অমুক দিয়েছে, তমুক দিয়েছে, প্রধানমন্ত্রীর আবাস যোজনায় তারা নাম ফিল আপ করেছিল, ফর্ম মানে যেখানে এনলিস্ট করতে হয়, কিন্তু সেখানে টাকা আসেনি। তার কারণ এই টাকাটা এরা হজম করে নিয়েছে। আর এরা স্পেসিফিক্যালি, যাদের বাড়িতে আমি গেছিলাম, তারা স্পেসিফিক্যালি বিজেপি কার্যকর্তারা বলে তাদের নামটাই তুলে দিয়েছে, এবং তারা তেরপলিনে থাকে। তেরপলিন, কোথাও দেওয়াল নেই, সেখানে মেয়েরা থাকে, সেইখানে তারা জামা কাপড় ঝোলাচ্ছে। এবং পাশে যে ওই যে প্রধানমন্ত্রীর হর ঘর নল কি জল, এতটাই এরা অমানবিক, নল পৌঁছে গেছে কিন্তু কল নেই। সো সেই জন্য ওইটারও আমি ছবি নিয়ে এসেছি, আমি তোমায় দেখাতে পারি। পাইপ আছে কিন্তু তৃণমূল কল খুলে নিয়ে চলে গেছে। তো সেই মানুষ, তুমি ভাবছো যে যদি আসল ভোটটা হয়, যদি তারা ভোট দিতে পারে, তারা জীবনে কোনোদিনও দেবে? আমি এই কারণেই নামের এলাকাটা বললাম না, কারণ এই তৃণমূল গুন্ডারা পৌঁছে যাবে। ও আচ্ছা, দিদি এসছিল, তুমি তাতে তাই বলেছো। আমি এই মুহূর্তে নামটা, লোক্যালিটিটা বলবো না, কিন্তু এরকম অসংখ্য জায়গায় হচ্ছে। সমুদ্র, হিমাচলে এরকম। তোমাদের আমি বলে দেবো, তোমরা ক্যামেরা নিয়ে যাও, ওখানে দেখে এসো। রাস্তাঘাট নেই, একদম স্পেসিফিক্যালি যে যতটুকু প্রধানমন্ত্রী সড়ক যোজনা, ততটুকু সুন্দর পিচের রাস্তা। তারপরে রাস্তা মানে সে আমি ভিডিও তুলছি, দোলনা এরকম নাচছে, এই হচ্ছে রাস্তা। সেইখান দিয়ে জল জমছে, সেইখান দিয়ে কেঁচো, সাপ, কেউটে সব যাচ্ছে, এবং জল এখনো অসংখ্য জায়গায় নাবেইনি। খুব ভালো লাগে বলতে যে কি ডিভিসি জল ছেড়ে দিয়েছে, কিন্তু ডিভিসি জল ছাড়লে কলকাতায় জল দাঁড়ায় না। এই যে ইললজিক্যাল কথাবার্তা, আমি এই যে জায়গাটার কথা বলছি এটা কলকাতায় নয়, একটু গ্রামাঞ্চলে, আমি রুরাল এরিয়ার কথা বলছি, কিন্তু সেইখানে মানুষ এইভাবে থাকে। প্রপার একটা ক্যানাল, যেটা আমরা ছোটবেলায় দেখেছি যে জল যেত, ছোট নৌকো যেত, গিয়ে গঙ্গায় না ঢুকতো, সেইটা দিয়ে সেটা বুঝিয়ে দিয়েছে ইলিগাল কনস্ট্রাকশন করে। এই কাণ্ড করে করে মানুষ, এই যে সরকার বলে মা মাটি মানুষের সরকার, মাটিটা তো পুরো ইকোলজিক্যাল ব্যালেন্স শেষ করে দিল। সন্দেশখালি নিয়ে এত হই হই হলো। আমি মহিলাদের অত্যাচারের কথা যদি আপাতত সেরে দিই, কিন্তু বাকি তুমি যদি সন্দেশখালি যে টেক্সচার অফ দ্য সয়েল, সেটা যদি তুমি দেখো, সেখানে 3টে মনসুন ধান চাষ করতে পারবে না কেউ, কারণ নোনা জল ঢুকিয়ে দিয়েছে সমুদ্রের ধারে বয়ে। সেই রকম অসংখ্য জায়গায় তাই করেছে। আমি নেহাত বলতে পারছি না যে জায়গাটা, সেইখানে গঙ্গার জল ঢোকে, গঙ্গার জল ঢোকে মানে ডেল্টা এরিয়া, সেখানে অত উর্বর জমি, সেইটাকে শেষ করে দিয়েছে তাদের নিজেদের কালভার্ট তৈরি করে, রাস্তা বন্ধ করে দিয়ে, ইলিগাল কনস্ট্রাকশন করে। তো এর মানুষ ক্ষমা করবে? বেশ, আপনি যখন প্রসঙ্গ তুললেন, এখানে যারা তৃণমূলের স্পোক্স পার্সন শতপালী, তারাও এসছেন, অফিসিয়াল স্পোক্স পার্সন, তারা বলছেন যে 26-এ আপনারা 26 ক্রস করবেন না। তারা বেচারা আর কি বলবে? না, আমি শেষ করিনি, প্রশ্নটা শেষ করিনি। আর তারা এও বলছেন যে আপনাদের বিএলএ দেওয়ার ক্ষমতা নেই। বিএলএ, বুথ লেভেল এজেন্ট, আপনারা জানেন, বিএলওর সঙ্গে বিএলএ, তো সেখানে বুথে তো লোক বসানোর, আমরা লোক দিলে তারা বসাবে, এবং 26-এ 26 পেরোবে কিনা আপনাদেরকে প্রশ্ন করেছে, এবং স্পেসিফিক্যালি বলেছে আপনার মানে আপনি কিংবা আপনাদের দলের যারা দায়িত্বে আছেন এলে এই প্রশ্ন করতে বলুন। শান্তনু, এই উত্তরটা আমি দেবো না। তার কারণ আমি বললে সেটা ন্যাচারালি একটু জল মেশানো হতে পারে। তুমি বরঞ্চ তুমি তোমার অডিয়েন্সের সামনে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে যাও, এবং সেখানে লিস্ট অফ বিএলএ দেখো। তুমি দেখো নিজে কোন পার্টি ম্যাক্সিমাম বিএলএ দিয়েছে, ভারতীয় জনতা পার্টি। সেই জন্য এই যে ডাহা মিথ্যে কথা এরা বলে যাচ্ছে না, একদম একদম মানে এটার কোনো ফ্যাকচুয়াল বেসিস নেই। আজকে পশ্চিমবঙ্গের বুকে আমাদের পার্টির ম্যাক্সিমাম বিএলএ, এটা আমি বলে যাচ্ছি না, যার জন্য বলে আমি এই কথাটার উত্তরই দেবো না। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে লিস্টেড, এবং বিএলএ মানে তুমি জানো সমস্ত পার্টির সবকটা থাকবে। ইট ইজ বাট ন্যাচারাল যে তৃণমূল যেহেতু সরকারে আছে, তৃণমূলের হয়তো ম্যাক্সিমাম থাকবে, কিন্তু তারপরে ম্যাক্সিমাম হচ্ছে ভারতীয় জনতা পার্টির। তো সেই জন্য একেবারে যে বিএলএ নেই, বিএলএকে চোখে দেখা যাচ্ছে না, সেটা নয়। হ্যাঁ, আমার মানতে কোনো অসুবিধা নেই। কিছু বুথ আছে, কিছু ওয়ার্ডস আছে, সংগঠন নেইটা বলা খুব লুজ কথা। সেখানে এতটাই মাইনরিটি ভোটস আছে, সেখানে সত্যি সত্যি ওখানকার মাইনরিটি যারা আমাদের সঙ্গে আছে, তাদের হয়তো দু একটা জায়গায় ছোট ছোট প্রেজেন্স আছে, কিন্তু সেইখানে হয়তো আমাদের কম আছে, কিন্তু একদম নেই সেটা বলা ভুল কথা। আর কেন আমি বললাম এটা খুব লুজ কমেন্ট, যে পার্টির একদম যেচে যেচে
আইডেন্টিফাই করে করে 2021 সেকেন্ড মে তাদের মেরে, তাদের বাড়িঘর জ্বালিয়ে আমি নিজে দেখা করেছি শান্তনু তাদের সঙ্গে, অনেকের সঙ্গে। তারা নাইটি পরে চলে এসছে, একজন মহিলা এবং সে বাচ্চা দুটো ছেলে মেয়ে, তাদের স্কুল বইটুকু শুধু ব্যাগে করে নিয়ে চলে এসছে। তাদের জামা কাপড় ছাড়ার জায়গা নেই, জামা কাপড় নেই, তারা পরের দিন কি খাবে জানে না। এবং অসংখ্য লোক, তুমি তো জানো 54টা মার্ডার হয়ে গেছে এবং লক্ষাধিক লোক এখনো তারা রাজ্যের বাইরে। তো সেই পার্টির কাছ থেকে এই যে লুজলি বলা যে আমাদের সংগঠন নেই, আমি তোমায় হলফ করে বলছি শান্তনু, আমি দেখেছি এখনো যারা, আমরা তো শহরে থাকি, টিভিতে বলি, কিন্তু আমি সবসময় ওদের কথাটা বলি, আমাদের কেউ কিছু করবে না, কিন্তু ওরা দৈনন্দিন, আমি তোমায় বললাম একটু আগে, জল, নলকি জল পাইপ রেখে দিয়ে গেছে, কলটা তৃণমূল খুলে নিয়ে গেছে, কেন? বিজেপি করে বলে। এরা দৈনন্দিন বিজেপি আজও করছে শান্তনু। সো সেই জন্য তাদের এরা যখন শুনবে না টিভিতে যে সংগঠন নেই, ওদের না ভেতরে একটা কোথাও মনে হয় যে আমরা তাহলে কি করছি। আমার পার্টির লোকজন, বিজেপির লোকজন আমার গায়ে কাঁটা দিয়ে হচ্ছে শান্তনু, আমি দেখেছি অসংখ্য জায়গায় তারা এখনো, ইনফ্যাক্ট সৎ সাহসটা কিন্তু তাদের। আমাদের নেতারা তো যা করছে, আমাদের লেভেল যারা মিডল লেভেল আমরা আছি, আমরা টিভিতে বলছি, অসংখ্য লোকজন সিকিউরিটি নিয়ে ঘুরছে। আমার মাননীয় রাজ্য সভাপতি যদি সিকিউরিটি নেন না, কিন্তু এই যে মানুষরা একদম প্রান্তিক মানুষ, মাটির মানুষ, তারা সংগঠন ধরে রেখেছে, তারা বুথে বসছে আজও, তারা বিএলএ হয়েছে, তারা বিএলওর সঙ্গে ঘুরছে, নোয়িং ফুললি ওয়েল যে ওদের ম্যান মার্কিং করা হচ্ছে। অভিষেক ব্যানার্জির কথা, ছত্রপতি এই সাহসটা কোথা থেকে তারা হট করে পেয়ে গেল? মানে এই আমাদের মোটিভেশনটা আদর্শ কোথা থেকে এলো? হট করে নয়, এটাই আমাদের আদর্শ যে আমরা আমাদের জন্য দেশ আগে, তারপর পার্টি, তারপরে আমরা নিজে। কিন্তু এটা না আমার এই চেয়ারে বসে এসি ঘরের মধ্যে বসতে মানে বসে বলতে যতটা সহজ, ওরা দৈনন্দিন, ওদের রেশন নেই, ওদের ভ্যাকসিন নেই, ওদের জল নেই, ওরা সেই চ্যালেঞ্জটা করে ওই পার্টি, আমি সত্যি বলছি শান্তনু, আমি বলতে বলতে আমার গায়ে কাঁটা দিয়েছে, ওরা এইটা ধরে রেখেছে বলে। তাদের বাড়ি ঘর ধরে লোকজন, মানে ফ্যামিলির লোক মারা গেছে। আমি তোমায় আরেকটা ছোট গল্প বলছি, আমি গেছিলাম, এটা শহরের মধ্যে, একজন মহিলা, মানে একজনের বাড়িতে গেছি, তার দুই ছেলে, একটা ছেলেকে কুপিয়ে মেরে ফেলেছে পোস্ট পোল ভায়োলেন্সের সময়। তো আমি বললাম তোমরা আমায় নিয়ে এলে, তার মা আছে, আমি তো এরকম মাথা নিচু করে বসে আছি, আমি তার সঙ্গে কথা বলতে পারছি না, যে আমারও তো একটা ছেলে আছে, আমার 26 বছরের ছেলে, আর এর বোধহয় মানে 2021 সালে 25-26 বছর বয়স। তো আমায় বলছে, আমার মাথায় হাত দিয়ে, ভদ্রমহিলা যার ছেলে চলে গেছে, সে আমার মাথায় হাত দিয়ে বলছে তুমি কেন মাথা নিচু করে আছো, তুমি তো আমি তো দেখেছি, তুমি তো টিভিতে আমাদের হয়ে বলো, আমার একটা ছেলে চলে গেছে, বাকি আমার একটা ছেলে আছে, ও ফ্রিজ নিয়ে গেছে, আমি সব দিয়ে দেবো, কিন্তু তোমরা পার্টিকে সরকারে আনো। এই ডেডিকেশন আমাদের কার্যকর্তা। তারপরে যখন আমরা টিভিতে বসে জ্ঞানী লোকের, তোমার কথা বলছি না, প্রচুর জ্ঞানী লোকজন আমাদের বলে বিজেপির সংগঠন নেই, বিজেপির সংগঠন আছে, আমি তোমায় জোর গলায় বলে গেলাম। এবং ওই যে প্যাশন করে, প্যাশন থেকে, এটা আগে আপনি লক্ষ্য করেন? আমি বরাবর লক্ষ্য করেছি, যার জন্য আমি একটা দিনের জন্য মানতে রাজি নই যে আমাদের সংগঠন নেই। আমাদের সংগঠনে যেটা হাইলাইট করা হয় যে আরে এর সঙ্গে ওর অশান্তি, তার সঙ্গে ওর অশান্তি, অশান্তি কোন বাড়িতে হয় না? তোমার সঙ্গে তোমার স্ত্রীর বাড়ির হয়, তোমার সঙ্গে তোমার কাকার হতে পারে, তোমার সঙ্গে তোমার বাবার হতে পারে, তাই বলে কি বাড়ি ভেঙে গেল, পরিবার ভেঙে গেল? সেটা তো নয়। আজকে উই আর আ রেজিমেন্টেড পার্টি, এবং আমরা প্রত্যেকটা মিটিংয়ে যখন আমরা বসি, শুধু আমাদের লেভেলে, আরও ওপরের লেভেলে নিশ্চয়ই ডিফারেন্স অফ ওপিনিয়ন হয়, হতে বাধ্য, যে কোনো মানুষের সঙ্গে, যে কোনো সংসারে হয়, আমাদেরও হয়, কিন্তু তাই বলে যতটা দেখানো হয় না, এটা একটা ন্যারেটিভ, কিন্তু এটা একটা কমপ্লিটলি ফলস ন্যারেটিভ যে বিজেপি সংগঠন নেই, ওপরে নেই, লিডারশিপ নেই, অমুক নেই, তমুক নেই, এই এন্টায়ার ন্যারেটিভটা ফলস, এন্টায়ার ন্যারেটিভ ফলস। আমাদের সংগঠন যথেষ্ট স্ট্রং, এবং আমরা প্রত্যেকে দেশের জন্য, আদর্শের জন্য আমরা লড়ে যাচ্ছি, আমাদের আর কিছু চাহিদা নেই। বেশ, ছত্রপতি তন্ময়দা এখানে এসেছেন, তৃণমূলের স্পোক্সপারসন, সাধারণ যথেষ্ট ভালো করেছেন, এবং তার সাথে কৃষাণুদাও এসেছেন এখানে, কৃষাণুকেও ভালো করেছেন, দুজনই বলছেন 26-এ 26 পেরোবেন কি? সেটা তো তাদের নিশ্চয়ই পর্ব দেখবেন না, আমি জানি না ওদের পোষা টিয়া পাখি আছে কিনা, কারণ কৃষাণুকে তো আমি যথেষ্ট ভালো করে চিনি, বহু বছর চিনি, এবং তন্ময়ও যথেষ্ট ভদ্র ছেলে। ওরা পোষা টিয়া পাখি রেখেছে কিনা আমি বলতে পারবো না, কারণ হাত দেখালে কাউকে একটা হাত দেখাতে হবে বা চাপ দেখাতে হবে, তা আমি বলতে পারবো না হরস্কোপ কি বলছে, কি মানে ভবিষ্যৎ কি বলছে।
আমি জেনারেলি কোনোদিন কোনো সংখ্যা নিয়ে কথা বলি না, তবে পশ্চিমবঙ্গের মানুষ তোমাদের মাধ্যমে পশ্চিমবঙ্গের মানুষকে আশ্বাসিত করতে চাইছি যে আপনারা যেটা চাইছেন সেটাই হবে। আপনারা যেরম বলছেন যে পশ্চিমবঙ্গে এইবারের নির্বাচন তৃণমূলের বিসর্জন, সেইটাই হবে। আপনারা সেটা করে দেখান, আমরা রেডি আছি। আপনারা শুধু আঙুলটা ব্যবহার করুন এবং সঠিক বোতামে টিপুন। ইলেকশন কমিশন কিন্তু আপনাদের নিশ্চিন্তে ভোট দেবার ব্যবস্থা করে দেবে। বেশ, আচ্ছা, এবার ছত্রপতি একটু ভোট ব্যাংকের দিকে আসি। মহিলা ভোট ব্যাংক কিন্তু তৃণমূলের একটা খুব বড় অ্যাসেট, খুব বড় অ্যাসেট, আপনি নিজেও মানবেন সেটা। তার সঙ্গে গ্রামীণ ভোট এবং শহরের ভোট, জেনারেলি এই ভোট ক্লাসিফিকেশন যদি আমরা দেখে থাকি, গ্রামীণ ভোট আর মহিলা ভোটে আদৌ কি কোনো প্রভাব পড়বে এবার? শান্তনু, এটা বোঝাতে গেলে মহিলা হয়ে, আবারও আমি যেহেতু মহিলা মোর্চায় ডাইরেক্টলি নেই, কিন্তু আমি বিভিন্ন লেভেলে গিয়ে গ্রাউন্ড লেভেলে কাজ করি, এবং গতকাল অবধি আমি এটা শুনেছি যে এই যে লক্ষ্মীর ভাণ্ডার বা কন্যাশ্রী বা রূপশ্রী, এটা তো বিশাল বড় প্রজেক্ট, প্রচুর টাকা যাচ্ছে, কিন্তু আজ মহিলারা রিয়েলাইজ করছে যে যারা কন্যাশ্রী নিচ্ছে তারা শিক্ষা পাচ্ছে কি আদৌ? যারা স্কুলে যাচ্ছে তাদের একটা সেফ টয়লেট পর্যন্ত নেই, যে স্কুলে যে যাবে কন্যাশ্রী করতে গেলে তো তাকে স্কুলে অ্যাটেন্ডেন্সটা দিতে হবে। তো তার বাড়ির মেয়ে টিউশনে যেতে তার 4 বার ভাবতে হচ্ছে যে কোনো তৃণমূল লিঙ্কড অটোওয়ালা তাকে রেপ করে দেবে কিনা, বা তৃণমূল দুষ্কৃতীরা তাকে ল কলেজে রেপ করে দেবে কিনা। কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, তার হ্যাঁ মানুষ পাচ্ছে, মহিলারা 5,000 টাকা পাচ্ছে, কিন্তু তার বদলে এই মহিলার বাড়ির ছেলে মাইগ্রেন্টারি লেবার, পরিযায়ী শ্রমিক, এবং তার যে স্বপ্ন, একটা মায়ের স্বপ্ন যে আমার বাড়িতে আমার ছেলে বাড়িতে বসে ভাত খাবে, কাজ করে আসে আমার বাড়িতে ভাত খাবে, আমার হাতে বাড়া ভাত খাবে, সেই স্বপ্নটা কিন্তু কোনো মহিলার আজকে নেই। তারা লক্ষ্মীর ভাণ্ডারটা পাচ্ছে ঠিকই, 5,000 টাকা পাচ্ছে, এখন বোধহয় আরও বেড়ে গেছে, কিন্তু তার ছেলে সে বাইরে, সে পরিযায়ী শ্রমিক হয়ে কোন রাজ্যে কিভাবে আছে সে বেটার বলতে পারবে, মানে যেখানে বিজেপি শাসিত রাজ্য সে বেটার আছে ওখানে, কিন্তু তার মায়ের কষ্টটা যে আমার ছেলে বাড়িতে বসে ভাত খাবার কোনো সুযোগ নেই, কারণ এখানে কোনো কাজ নেই। তার স্বামী ওই কি চিপ লিকার, কত টাকায় আজকাল লোকাল মদ পাওয়া যাচ্ছে, এবং সেটার জন্য সে কম্পেনসেশনও পায়। তাহলে কি একজন মহিলা বসে বসে আশা করে থাকবে যে কবে তার স্বামী মদ খেয়ে মারা পড়লে তাহলে সে বিধবা ভাতা পাবে? এই লজিকে পশ্চিমবঙ্গ সরকার চলছে। রূপশ্রী, বিয়ে হলে রূপশ্রী, তারপরে সে কোন বাড়িতে গিয়ে পড়ছে, সেই মেয়ের কি আদৌ কোনো সম্মান থাকছে? আজকে তৃণমূল সামাজিক স্ট্রাকচারটা এমন করে দিয়েছে, টাকা দিলে মহিলাদের মন কেনা যায় না, মহিলাদের সামগ্রিক সুরক্ষা নেই। এটা আজকে যে মেয়েটা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে সেও রিয়েলাইজ করছে। রাইট, আমি এখানে আপনাকে ছোট প্রশ্ন করি, বিহারের ল্যান্ডস্লাইড ভিক্টরি, নো ডাউট অ্যাবাউট ইট, এসআইআর হওয়ার পর বিহারের প্রথম ভোট হলো এবং স্বাধীনতার পর মনে হয় সব থেকে হাইয়েস্ট পোলিং, রাইট? ওকে, তাহলে সেখানেও তো 10,000 টাকা করে নির্দিষ্ট সময় দিয়েছিলেন। হ্যাঁ, দিচ্ছে কি আজকে মেয়েদের আর্থিক সুরক্ষা, আর্থিক স্বাবলম্বী করবার জন্য, মানে উইমেন এন্টারপ্রেনারশিপ বা এম্পাওয়ারমেন্ট, ইকোনমিক এম্পাওয়ারমেন্ট কিন্তু প্রতিটা মহিলার লাগে। দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং। যে তুমি মানে তুমি যদি কোনো প্রজেক্ট করতে চাও, তুমি যদি হাতের কাজ করবে, কি তুমি হাজব্যান্ডের সঙ্গে বিজনেসে ঢালবে, সেটার জন্য দিচ্ছে। ইনফ্যাক্ট এটা মহিলাদের স্ত্রীধন থেকে আরম্ভ করে মহিলাদের জন্য কিন্তু সেন্ট্রাল স্কিম অসংখ্য আছে, যেখানে তুমি যদি ব্যবসা করো, কিন্তু সেই ব্যবসায় যদি তুমি তোমার স্ত্রীর নামে করো, মহিলার নাম থাকলে 1 বছরের ট্যাক্স হলিডে। দ্যাট ইজ দ্য কাইন্ড অফ এম্পাওয়ারমেন্ট সমস্ত রাজ্যে হচ্ছে। কিন্তু এখানে কি হচ্ছে, এখানে মহিলাদের বেসিক সম্মানটুকু নেই। আমি আর্থিক এর কথা বলছেন, তুমি 5,000 টাকা দিয়ে একটা মহিলার সম্মান কিনতে পারো না, বা তার মেয়ে টিউশনে যেতে পারবে কিনা, একটা বেসিক যে টিউশনে তো আর অন্য পাড়ায় যায় না, পাশের পাড়ায় যায়, সেইখানে অসংখ্য মেয়েরা রেপ্ট হচ্ছে। 3 মাসের বাচ্চা, 2 বছরের বাচ্চা, ছোট মেয়ে, 70 বছরের বৃদ্ধা, কেউ এখানে সুরক্ষিত নয়। তো এই সুরক্ষা তো মেয়েরা চাইছে না। এখানে মেয়েরা, সমস্ত মেয়ে, আমি অবধি,
আর্থিক সুরক্ষা প্রত্যেকের প্রয়োজন, প্রত্যেকের প্রয়োজন, বর কাজ করুক না করুক, এটা নিঃসন্দেহে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। হ্যাঁ, কিন্তু সেই আর্থিক সুরক্ষার জন্য যদি আমি জানি যে আমার বাড়ির মেয়েটা সুরক্ষিত নয়, কি আমার বাড়ির ছেলে বাড়িতে এসে ভাত খাবার সুযোগ নেই, কারণ ভাতই নেই, অর্ধেক জায়গায় আমার মানে সয়েলের টেক্সচার পাল্টে গেছে, আমার স্টেটে কোনো ইন্ডাস্ট্রি নেই, আমার স্বামী মানে এমপ্লয়মেন্ট নেই বলে মদ খেয়ে পড়ে আছে, এবার তাহলে কি আমি আশা করে বসে থাকবো সে মরলে আমি বিধবা ভাতাটা পাবো? এই যে সাইকোলজিতে মহিলাদের একটা ট্র্যাপ করে রেখেছে, এটাতে কি তোমার সত্যি মনে হয় যে মহিলারা আর ভোট দেবে? আমার তো মনে হয়। বেশ, আমাদের সময় প্রায় শেষ। ছত্রপতি, তাহলে ফোকাস কোন দিকে, উত্তরবঙ্গ না দক্ষিণবঙ্গে? ফোকাস পুরো বঙ্গে। এটা তো অর্গানাইজেশন প্রশ্ন করে, বেশি কনফিডেন্স মানুষের ওপর, পশ্চিমবঙ্গের মানুষের ওপর। মানুষ, আবারও আমি বলছি যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভোটটা যাতে সঠিক হয় ইরিসপেক্টিভ অফ পার্টি, তাহলে মানুষ যদি নিজের মতাধিকার প্রয়োগ করতে পারে, আমার মনে হয় এবার তৃণমূলের বিসর্জন। এবং তৃণমূলের বিসর্জন মানে দি অনলি অল্টারনেটিভ ভায়াবল হচ্ছে ভারতীয় জনতা পার্টি, যারা সুষ্ঠুভাবে সুন্দরভাবে দেশ চালাচ্ছে। বিহারে পিপল চোজ গুড গভর্নেন্স, রাইট, এখানেও বেঙ্গল উইল চুজ গুড গভর্নেন্স। বেঙ্গলে বিজেপি এলে সোনার বাংলা সত্যি করে হবে, ইন্ডাস্ট্রি আসবে, মানুষের এমপ্লয়মেন্ট হবে, মহিলাদের সম্মান ফিরবে। এবং হ্যাঁ, রাতারাতি তো আমরা সয়েলের টেক্সচার ফেরত আনতে পারবো না, কিন্তু প্রসিজিয়ার শুরু হয়ে যাবে, ল অ্যান্ড অর্ডার ঠিক হয়ে যাবে। একদম আমরা লাস্ট কোয়েশ্চেন করবো ছত্রপতি, একটু ট্রিকি কোয়েশ্চেন। বাম এবং কংগ্রেস, বাম এবং কংগ্রেসের ভোট কি আপনাদের দিকে আসবে? দেখো, এইটা না, আমি এটা সেফোলজিস্ট বেটার বলতে পারবে, তবে এটুকু আমি বলতে পারি যে আমাদের সমস্ত নেতারা, মাননীয় রাজ্য সভাপতিও বলেছেন, লিডার অফ অপোজিশন বলেছেন, জোটের থেকে আমরা বলেছি যে আপাতত ইরিসপেক্টিভ অফ ইয়োর পার্টি অ্যান্ড ইয়োর, যদি আইডিওলজি, সিপিএম এর তো আইডিওলজি আছে, এই মুহূর্তে একত্র হয়ে তৃণমূলকে হাঁটানো দরকার। এবার সেটা ফর্মাল জোটে তো হবে না, বিকজ আমরা কমপ্লিটলি ডায়ামেট্রিক্যালি অপোজিট, কিন্তু অন্তত মানে তাদের কার্যকর্তারা বা তাদের সাপোর্টাররা একত্রে বিজেপিকে যদি ভোটটা দেয়, তাহলে তৃণমূলকে হটানো যাবে। তারপরে ওটাই মেইন মোটিভ, মানুষের সেবা করা মেইন মোটিভ, শান্তনু। এবং মানুষের সেবা করতে গেলে মানুষকে আমাদের সেই সুযোগটা দিতে হবে। সোনার বাংলা গড়বার জন্য এখন তো এরা আর যে তিনটে পার্টি, তৃণমূল, কংগ্রেস, সিপিএম, সব ট্রাইড এন্ড টেস্টেড এবং ডিসকার্ড, এটা ঠিক। তো এবার বিজেপিকে এই সুযোগটা মানুষকে দিতে হবে। বিজেপি, আমরা তো এতগুলো রাজ্যে করছি, এতগুলো দেশ আমরা চালাচ্ছি, এবং সবচেয়ে বড় কথা, আমরা কোথাও কোনো জায়গায় ভায়োলেন্টলি ইলেকশনে নামি না যে আমাদের মারধর করতে হবে তারপরে মানুষ ভোট দেবে আমাদের। আমরা সমস্ত সময় অনেক জায়গায় আমরা হেরেছি, অনেক জায়গায় আমরা ফিরতে পারিনি, মানে একবার সরকার চালিয়ে আমরা ফিরতে পারিনি, আবার ইলেকশন হয়েছে, থার্ড টাইম আমরা ফিরেছি। আমরা মানুষের রায়ের ওপর সবসময় বিশ্বাস করি। আমরা মনে করি যে মানুষের কাছে আমরা আবেদন করতে পারি যে আপনারা তো দেখছেন আপনাদের সমস্যা, আপনাদের থেকে বেটার আমরা আপনাদের বোঝাতে পারবো না, আপনাদের সঠিক প্রয়োগটা করুন, ভোটটা করুন। ঠিক এক লাইন নাকি, তাহলে কতগুলো সিট পাবেন এক্সপেক্ট করছেন? কতগুলো? সরকার চালাবো আমরা সরকার চালাবো। আমরা নবান্ন থেকে সরকার চালাবো না, আমরা রাইটার্স বিল্ডিংকে নতুন করে নামকরণ করে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ভবন করব, এবং মুখ্যমন্ত্রী হবে বিজেপির মুখ্যমন্ত্রী, মানে বিজেপির পার্টি থেকে পাঠানো মুখ্যমন্ত্রী। সেজন্য সরকার চালাতে, মুখ্যমন্ত্রী বলছেন আপনি, বেশ। এবং মানে সরকার চালাতে গেলে যতগুলো নম্বর লাগে, যতগুলো সিট লাগে, আমি এতটা কনফিডেন্ট। বেশ, ছত্রপতি, অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য। আপনারা শুনলেন বিজেপির ন্যাশনাল স্পোকসপারসন শতরূপা, ডক্টর শতরূপা পরিষ্কার বলে দিলেন যে নবান্ন থেকে কিন্তু তারা সরকার চালাবেন না, কারণ তারা সরকারে আসছেন, তারা এতটা কনফিডেন্ট। এবং তিনি গ্রাউন্ড লেভেলে গিয়ে যা মানুষের পালস বুঝছেন যে তৃণমূলের বিসর্জন শুধু সময়ের অপেক্ষা, কিন্তু গণতন্ত্রের শেষ কথা আপনারা বলবেন, মানুষই বলবেন, সেদিকে আমাদের নজর থাকবে। আর আপনাদের নজর থাকুক কেটিভি বাংলার অন্যান্য সব অনুষ্ঠানের দিকে। ভালো থাকবেন, নমস্কার।